যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টার মাঝেই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আবারও হামলা। এর মানেটা আসলে কি? রাশিয়া কি বড় কিছু পরিকল্পনা করছে? কিনঝাল মিসাইল দিয়ে হামলার পর কি ঘটল কিয়েভে? জানা গেছে ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। দফায় দফায় কিয়েভের উদ্দেশ্যে ছুটে আসছে রাশিয়ার আত্মঘাতী ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কিয়েভের বর্তমান অবস্থাটা আসলে কেমন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রচেষ্টার মধ্যে সাম্প্রতিক সময়ে কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে গত মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী, আর এতেই অন্তত 7 জন নিহত ও কমপক্ষে 29 জন আহত হয়। এবার একই ধরনের হামলা চালালো রাশিয়া। 6 ডিসেম্বর গভীর রাতে কিয়েভ ওব্লাস্টকে লক্ষ্য করে কিনঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া, আর এতে এখন পর্যন্ত অন্তত 3 জন আহত হয়েছে। কিয়েভ ওব্লাস্টের গভর্নর মাইকোলা কালাসনিক জানিয়েছেন, কিয়েভ থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফাস্টিভ শহরকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ে রাশিয়া। এতে 42 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। এদিকে ফাস্টিভ শহরের প্রধান রেল স্টেশনেও হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিয়েভের পাশেই অবস্থিত এই স্টেশনটি। কিন্তু রাশিয়ার এই হামলাকে কেন ঠেকাতে পারল না ইউক্রেন? রাশিয়ার আক্রমণের আগেই পুরো দেশেই বিমান হামলার সতর্কতা জারি করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। কারণ এবারের হামলায় রাশিয়ার সামরিক বাহিনী MiG-34K মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে কিনঝাল ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ ইউক্রেনের, যার ফলে এটিকে শনাক্ত করতে ব্যর্থ হয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24। কি আছে রাশিয়ার এই দুর্ভেদ্য অস্ত্রে, যাকে নিয়ে এত গর্ব মস্কোর? বিশ্বের অন্যান্য সামরিক শক্তিধর দেশগুলোও নাকি রাশিয়ার এই অস্ত্রটি কিনতে মুখিয়ে আছে। এমনকি স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান এবং যে কোনো ধরনের মিসাইলকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম রাশিয়ার এই অস্ত্র। প্রশ্ন হলো, কোন দেশগুলো অস্ত্রটি কিনতে পুতিনের দরবারে আর্জি জানাচ্ছে? রাশিয়ার মহাকাশ প্রতিরক্ষা সংস্থা আলমাস আন্তের ডিরেক্টর জেনারেল ইয়ান নোভিকভের মতে, দেশটির তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বহুমুখী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা রাশিয়াকে তার প্রতিযোগীদের তুলনায় কয়েক গুণ এগিয়ে রেখেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম প্রাভদা। নোভিকভ জোর দিয়ে বলেন যে বর্তমানে কোনো বিদেশি সিস্টেম S-400 এর নাগালেও নেই। এই এয়ার ডিফেন্স সিস্টেমটির কার্যকারিতা কেবল পরীক্ষার মাধ্যমেই জানা যায়নি, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রেও এর দক্ষতা যাচাই করা হয়েছে। রাশিয়ার দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল এই এয়ার ডিফেন্স সিস্টেমটি, যা স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান সহ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে। S-400 এর দক্ষতার কারণেই রাশিয়ার এই সমরাস্ত্রটি বিদেশি ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশেষভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটির খ্যাতি এশিয়াতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমন দাবি রাশিয়ার। পশ্চিমা রাফায়েল যুদ্ধবিমানের কর্মক্ষমতা নিয়ে অসন্তোষের কারণে ভারত সম্প্রতি 5টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং 5ম প্রজন্মের রুশ যুদ্ধবিমান Su-57 কেনার আগ্রহ দেখিয়েছে। এছাড়াও চীন ও তুরস্ক সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য রাশিয়ার তৈরি এই অস্ত্রগুলো কেনার চিন্তাভাবনা করছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগত পরিপক্কতা, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং কৌশলগত কারণে S-400-কে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী প্রতিরক্ষা বেষ্টনীর একটি করে তুলেছে। সমরবিদদের মতে, বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার সাথে সাথে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24। সম্প্রতি ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, যাতে ক্ষতিগ্রস্ত দেশটির বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা।
গভীর রাত, রুশ বাহিনী লক্ষ্য করে কিয়েভ ওবলস্টকে। কিনজাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সংখ্যাটা শুনলে বিশ্বাস করা কঠিন। 653টি শাহেদ আক্রমণ ড্রোন, 36টি ক্রুজ মিসাইল আর 17টি ব্যালিস্টিক মিসাইল, সব মিলিয়ে 7টি হামলা 29টি স্থানে। পোলতাভা, লুতস্ক, ওদেসা, জাপোরাজিয়া, বিলাস্তেরকাভা সর্বত্র বিস্ফোরণ চালিয়েছে। এই হামলায় টার্গেট ছিল কেবল ভবন নয়, ইউক্রেনের হৃৎপিণ্ড, তার বিদ্যুৎ ব্যবস্থা, সাবস্টেশন, পাওয়ার জেনারেশন প্ল্যান্ট আর সেই লাইনগুলোর একটি যা জাপোরাজিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টকে বিদ্যুৎ দেয়, এবং ওই হামলায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেন আর্গোর প্রধান ভিটালি আসকিসেস্কো বলেছেন, এই হামলা ছিল আমাদের পাওয়ার সিস্টেমের জন্য অত্যন্ত গুরুতর। অন্য নিউক্লিয়ার প্ল্যান্টগুলোও এখন কাজ করছে নিরাপত্তার সীমার নিচে। এ বিষয়ে ইউক্রেনের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরঞ্জাম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে কিয়েভের কাছে ফাস্টিব্যাক ব্যক্তি শেল প্লিস্টার আহত, 2 নারী আহত হয়েছেন ভিশগোরডিস্কি এলাকায়। বুখা, নোভি, পেট্রিভস্কি, কৃতবি রি সর্বত্র আগুন। লুতস্কে পড়ছে খাদ্য গুদাম। রাত জুড়ে আক্রমণ চলতে থাকায় পোল্যান্ড সতর্ক, নিজেদের আকাশ রক্ষায় উড়িয়েছে যুদ্ধবিমান। এই হামলার পরিমাণ, ক্ষতি আর প্রভাব সবই এখনো গণনা চলছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, রাশিয়া ইউক্রেনে তার হামলার মাত্রা বাড়িয়ে চলেছে, বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24। ডনবাস অঞ্চলের 85% এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। তাহলে কি হেরে যাচ্ছে ইউক্রেন? যুদ্ধের মোড় কি তাহলে ঘুরে গেল রাশিয়ার কাছে? ডনবাস এত গুরুত্বপূর্ণ কেন? কি আছে এই অঞ্চলে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছেন, সেনা প্রত্যাহার না করলে জোর করেই ডনবাসের দখল নেবে রাশিয়ার সৈন্যরা। এবার তাহলে কি করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? নাটকীয়তার শেষ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। একদিকে চলছে শান্তির খোঁজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর প্রচেষ্টা, আর আরেকদিকে চলছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের জন্য রাশিয়ার সামরিক হামলা। এমন পরিস্থিতিতে জেলেনস্কিকে আবার হুমকি দিলেন পুতিন। ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত ডনবাস অঞ্চলটির 85% এলাকাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এমনটি জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনীয় সৈন্যরা এই অঞ্চলটি ছেড়ে চলে না গেলে আমরা বল প্রয়োগ করেই এটি দখল করব। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভূখণ্ড ছাড়ের প্রসঙ্গটির সাথে কোনো ধরনের আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 5 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে সম্প্রতি পুতিন জানান, তার বাহিনী নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের সামরিক বাহিনী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে, আমরা ইউক্রেনের সকল দিকেই অগ্রসর হচ্ছি। এদিকে রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, তার বাহিনী পুরো ডনবাস অঞ্চলকেই দখলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ, যা দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চলকে নিয়ে গঠিত একটি ইউক্রেনীয় শিল্প এলাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ডনবাস অঞ্চলে কি এমন আছে ইউক্রেনের? ডনবাস হল ইউক্রেনের প্রধান শিল্প অঞ্চল, যা কয়লা, ইস্পাত এবং ভারী শিল্পে সমৃদ্ধ। এটি নিয়ন্ত্রণে সফল হলে রাশিয়া অর্থনৈতিকভাবে মূল্যবান জ্বালানি সম্পদ এবং শিল্প অবকাঠামোতে প্রবেশাধিকার পাবে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়াও এই অঞ্চলটির সাথে রাশিয়ার রোস্তভ অঞ্চলের সীমান্ত সংযোগ রয়েছে, যা ভৌগোলিকভাবে রাশিয়ার জন্য দেশটির সীমান্ত রক্ষা এবং কৌশলগত প্রভাব বজায় রাখতে গুরুত্বপূর্ণ। সৃজন মাহমুদ, নিউজ 24। ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে এই যুদ্ধবিমানটিকেই কেন ব্যবহার করছে রাশিয়া? কি এমন বিশেষত্ব আছে এই যুদ্ধবিমানটিতে? জানা গেছে, কিয়েভে চালানো রাশিয়ার সাম্প্রতিক হামলায় কিনঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মস্কো, আর এই মারণাস্ত্র বহনে MiG-34K সিরিজের যুদ্ধবিমানের উপর ভরসা করছে রাশিয়ার সামরিক বাহিনী। কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বলয়কে কিভাবে ভেদ করে সফল হামলা চালাচ্ছে যুদ্ধবিমানটি?
ডনবাস সহ ইউক্রেনের নির্দিষ্ট কিছু অঞ্চল দখলের জন্য প্রায় 4 বছর ধরে দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে রাশিয়ার সামরিক বাহিনী। এখন পর্যন্ত অবশ্য প্রায় 20% ইউক্রেনীয় অঞ্চল দখলে সফল হয়েছে মস্কো। আর সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাজধানীকেও টার্গেট করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী। এসব হামলায় আত্মঘাতী ড্রোন ও শক্তিশালী মিসাইল ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে কিয়েভকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলায় কিনঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে কিনঝাল ক্ষেপণাস্ত্র? রাশিয়ার তৈরি করা এই হাইপারসনিক মিসাইলটি ঘন্টায় 12,000 কিলোমিটার গতিতে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। কিনঝাল মিসাইলে প্রায় 500 কেজি ওজনের গোলাবারুদ রয়েছে, যা শত্রুর লক্ষ্যবস্তুকে নিমিষেই গুড়িয়ে দিতে পারদর্শী। কিন্তু এই মিসাইল বহন করতে প্রয়োজন যুদ্ধবিমান। তাহলে কোন যুদ্ধবিমান ব্যবহার করছে রাশিয়া? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। রাশিয়ার সামরিক বাহিনী মূলত MiG-34K সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করেই কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। মাটি থেকে প্রায় 67,000 ফুট উঁচু দিয়ে উড়তে পারা এই যুদ্ধবিমানটি মূলত কিনঝাল ক্ষেপণাস্ত্র বহন করতেই তৈরি করেছে রাশিয়া। MiG-34K যুদ্ধবিমান দিয়ে 3,300 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা গুড়িয়ে দিতে সক্ষম। ফলে কিনঝালের হামলার পরিধি বৃদ্ধিতেও এই যুদ্ধবিমানটি রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান সমরাস্ত্রগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। কূটনীতির অদেখা টেবিলে কি ইউক্রেনকে নিঃশব্দে একা করে ফেলা হচ্ছে? ইউরোপের শীর্ষ নেতাদের ফাঁস হওয়া ফোন কল যেন একসঙ্গে অনেক পর্দা সরিয়ে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি জেলেনস্কিকে বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তার কোনো গ্যারান্টি ছাড়া ইউক্রেনের ভূখণ্ড নিয়ে বেইমানি করতেও পারে। আর এই সতর্কতা শুধু মতামত নয়, এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের গভীর উদ্বেগের ভাষান্তর। একাধিক ইউরোপীয় নেতাদের ফাঁস হওয়া ফোন কলের নোটের বরাতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোন কলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের সরাসরি বক্তব্য রয়েছে। এতে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের কথাও একই সুরে বাজে। তিনি জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেন, তার খুব সতর্ক থাকতে হবে, কারণ মার্কিন কূটনীতির অদ্ভুত আচরণ দেখে মনে হচ্ছে তারা এখন এমন এক টেবিলে খেলা খেলছে যেখানে ইউক্রেন এবং ইউরোপ উভয়ই অজান্তে বাজির গুটি হয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের দুই ঘনিষ্ঠ উপদেষ্টা উইটকফ ও ক্রুশনারের সাম্প্রতিক মস্কো সফর নতুন সন্দেহের জন্ম দিচ্ছে। ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে বলেন, মার্কিন দূতদের কাছে ইউক্রেন বা জেলেনস্কিকে একা ফেলে দেওয়া যাবে না। এবং আশ্চর্যজনকভাবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে, যিনি সাধারণত ট্রাম্পের প্রশংসায় পিছপা হন না, তিনিও এই উদ্বেগে একই কণ্ঠে যোগ করেন, আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে। যেন বোঝানো হয় যে ইউক্রেনের নিরাপত্তা এখন আর কেবল যুদ্ধক্ষেত্রের প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে কূটনীতির ছায়ায় লুকানো লড়াই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক 28 দফার শান্তি প্রস্তাব, যাতে ইউক্রেনকে পুরো ডনবাস ছাড়ার দাবি, এমনকি নিজেদের হাতে থাকা অঞ্চল থেকেও সেনা সরে যাওয়ার শর্ত শুনে ইউরোপীয় নেতারা প্রায় এক বাক্যে বলেছেন, এই চুক্তির হার মজ্জায় রাশিয়ার স্বার্থ লেখা আছে। আর এর বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপে। এমন পরিস্থিতিতে প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে, ইউক্রেন কি সত্যি তার বন্ধুদের পাশে পাচ্ছে? পুতিন ভারতে এলে মোদি কি উপহার দেবেন, এই প্রশ্ন কি আপনার মনেও ছিল? কূটনীতির হাজার রকম ইঙ্গিতের ভিড়ে কোন উপহার কোন বার্তা দেয়, তা কি সত্যি শুধু আনুষ্ঠানিকতা, নাকি এর মধ্যেই লুকিয়ে থাকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ? দিল্লিতে পুতিনের সফরে সেই কৌতূহলেরই পর্দা উঠল 6টি অনন্য উপহারের মাধ্যমে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পরই শুরু হয় উপহারের ঝলক। মোদি প্রথমেই পুতিনকে উপহার দেন রাশিয়ান ভাষায় অনুদিত গীতার সংস্করণ। মহাভারতকালের সংকটের মুহূর্ত থেকে উঠে আসা সিদ্ধান্তের দর্শন। এই উপহার কি আজকের আন্তর্জাতিক টানাপোড়েনের পাতায় কোনো প্রতীকী বার্তা?
এরপর আসে আসামের বিশ্বখ্যাত চা। কূটনৈতিক সম্পর্ককেও কি এখন ভারতের লক্ষ্য আরও মসৃণ মিশ্রণ? কাশ্মীরের জাফরান, দামি সুগন্ধি, ঐতিহ্যে ভরপুর এই উপহার কি আরও গভীর বন্ধুত্বের ইঙ্গিত? মুর্শিদাবাদের রূপোর টি সেট বাড়ায় চমকের মাত্রা। সূক্ষ্ম কারুকাজ আর রাজকীয় ঐতিহ্যে সাজানো ওই টি সেট। চায়ের টেবিল থেকেই কি লেখা হবে মস্কো দিল্লির আগামীর অধ্যায়? মহারাষ্ট্রের রূপোর ঘোড়াটি যেন গতির প্রতীক। এই ঘোড়া কি ইঙ্গিত করছে দুই দেশের সহযোগিতা আরও দ্রুত ছুটবে সামনে? শেষে আগ্রার মার্বেলের দাবা সেট। দাবার বোর্ডে যে চালেরা সম্পর্ক বদলায় সেগুলোর মতোই কি ভারত রাশিয়া দিচ্ছে নতুন কোনো যৌথ কৌশলের ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ, আন্তর্জাতিক চাপ এসবের মধ্যেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য নীতিতে পরিবর্তন আনেনি ভারত। পুতিনও দিল্লিতে জানিয়ে গেলেন ঘনিষ্ঠতার বার্তা, আর মোদির এই 6 উপহার যেন সেই বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে। তাই প্রশ্ন এখন খুব স্পষ্ট, উপহারগুলো কি শুধু সৌজন্য, নাকি প্রত্যেকটির মধ্যেই লুকিয়ে আছে ভারতের কূটনৈতিক বুদ্ধিমত্তার নতুন অধ্যায়?